আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকার এই মুহূর্তে 2 টাকা করে জ্বালানি তেলের দাম বাড়াইছে। প্রত্যেকটা জ্বালানির দাম আগে যা ছিল, আজকে 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ, আজকে থেকে সবগুলোর দাম 2 টাকা করে বাড়ছে। তো আমরা যারা মোটরসাইকেল চালাই বা গাড়িতে চড়ি, আমাদের জন্য এটা একটা খারাপ সংবাদ যে আমাদেরকে এখন বাড়তি টাকা গুনতে হবে। তো এইটা দামটা বেড়ে গেছে, জ্বালানি তেলের দাম বাড়ছে। যাই হোক, এটার একটা অর্থনৈতিক প্রভাব আছে। ব্যক্তিগত প্রত্যেকটা ব্যক্তি এর দ্বারা কম বেশি প্রভাবিত হবে। তো জ্বালানি তেলের দাম বাড়ায় আমাদের যে প্রোডাকশন কস্ট, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ফ্যাক্টরি, এগুলো অনেক বেড়ে যাবে। তো আলটিমেটলি যেটা হচ্ছে, এমনিতেই দেশে মুদ্রাস্ফীতি অনেক হাই, মানুষজনের টাকা নাই, পকেটে টাকা নাই। তারপর হলো সাপ্লাই চেনের যে খরচ, এটা আরও বাড়বে। ফলে দেখা যাচ্ছে ঠিকঠাক মতো সাপ্লাই চেন সেটাও হবে না। দেশের অর্থনীতিতে যে একটা ভঙ্গুরতা আছে, সেটা আরেকটু বাড়তে পারে। যদিও 2 টাকা সাদা চোখে দেখলে, খালি চোখে দেখলে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার কিছু নাই, কিন্তু এটার যে একটা ইফেক্ট, এটা আমরা সহসাই অনুভব করতে পারবো। জ্বালানি তেলের দাম অনেক বেড়ে যাবে, বাড়ছে অলরেডি। সেটা আরেকটু, এটার প্রভাবটা সামনের দিনগুলোতে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক যে গ্রোথ, এই গ্রোথটা মানে এটা প্রভাবিত করবে। সরকারের খরচ বাঁচবে, ইনকামও বাড়বে সরকার সেই দিক থেকে ঠিক আছে। আবার যেহেতু বর্তমান সরকার আন্তর্জাতিক একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে, ইন্টারন্যাশনাল বাজারের সাথে ইন্টারনেট সামঞ্জস্যতা বজায় রেখে প্রাইস বাড়াচ্ছে, কমাচ্ছে। তো সেই দিক থেকে এটা ঠিক আছে যে সবাই আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে, আমরাও বাড়াই দিলাম, দাম কমলো, আমরাও কমাই দিলাম। সেই বিবেচনা করলে এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, দেশের ইকোনমিক অবস্থা বিভিন্ন পত্রপত্রিকা পড়ে যতটুকু মনে হচ্ছে, সেটা হলো আজকে একটা পত্রিকাতে লিখছে যে দেশের ক্রেডিট গ্রোথ অত্যন্ত ধীর, খুবই ধীর। আগে মানুষজন লোন নিত, লোন পরিশোধ করত, এটা খুব একটা হচ্ছে না, এটা ধারাবাহিকভাবে এটা কমতেছে। সর্বশেষ শুনতেছি যে এনপিএল হলো প্রায় 38% উপনীত হবে। সেটা বাংলাদেশ না, শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ 1 নম্বরে আছে। এবং এটা এই বছর যে 1 নম্বর ছিল তা কিন্তু না, গত 2 বছর ধরেই বাংলাদেশ এনপিএল 1 নম্বর। তো এটা এখন আরও বাড়ছে। শুধু সেটাই না, অর্থনীতিতে শুনলাম যে বাংলাদেশের যে ক্রেডিট রেটিং, ওভারঅল দেশের যে ক্রেডিট রেটিং, এটাও কমাই দিচ্ছে এবছরের ফেব্রুয়ারি মাসে। ক্রেডিট রেটিং যে কমছে, সেটা তো আমরা সবাই জানি। শুধু সেটা, এছাড়া দেখা যাচ্ছে যে গত 3 মাস ধরে নাকি বাংলাদেশের রপ্তানি কমতেছে। একটা পত্রিকায় দেখলাম 7.43%, 7% আর কি রপ্তানি কমছে। তো এই যে রপ্তানি কমে যাচ্ছে, ক্রেডিট রেটিং স্লো, কম, তারপর ক্রেডিট গ্রোথ নাই, সব মিলিয়ে যে ব্যাংকিং সেক্টরে একটা স্থবিরতা আছে, সেই তুলনায় যখন আইএমএফ এর রুলস ফলো করে অথবা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সরকার যখন প্রাইসটা ওঠানামা করায়, তো এটা একদিকে মন্দ না। আমাদের হয়তো একটু কষ্ট হবে সাধারণ মানুষের, কিন্তু এদিক থেকে এটা ভালোই হয়েছে। কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে আইএমএফের টুলসগুলো অনেক সময় কাজ করে না ঠিকঠাক মতো কাজ করে না। দেখা যাচ্ছে এটার রুলস টোটাল অ্যাবসলিউটলি ফলো, 100% ফলো করতে হয়। দেখা যাচ্ছে এটা ট্যাক্স বাড়াচ্ছে, ভ্যাট বাড়াইতেছে। ফলে এদের এই যে একটা যেটাকে বলা হচ্ছে পেইনফুল রিফর্ম, যেটাকে বলা হয় আইএমএফের রিফর্মটা, এটার ইম্প্যাক্ট আসলে অনেক বছর ধরে প্র্যাকটিস করতে হয়। অ্যাপ্লাই করার ফলে এদের এই রিফর্মটার একটা ফলাফল আমরা পাবো আশা করতেছি। কিন্তু আইএমএফকে এইভাবে অন্ধভাবে অনুসরণ করা আমার কাছে মনে হয় না। আমরা মনে করি যে আমাদের দেশে যে রেগুলেটর আছে, অথরিটি আছে, সরকার আছে, এরাই যথেষ্ট। যেমন শোনা যাচ্ছে যে সরকার
একটা সেন্ট্রাল এনপিএল ম্যানেজমেন্টের জন্য এনপিএল অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন তৈরি করতে যাচ্ছে। এনপিএল অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন নন পারফর্মিং লোন এবং নন পারফর্মিং যে অ্যাসেটগুলো আছে এগুলোরে বাতিল করার জন্য, ম্যানেজ করার জন্য সরকার অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন তৈরি করতে যাচ্ছে। শুধু এটাই না, বাংলাদেশে তো বিদেশি বিনিয়োগ আসে না। ডক্টর ইউনূসের নেতৃত্ব, তো সেটা এই সুদক্ষ নেতৃত্ব বিনিয়োগের জন্য একটা নতুন অবারিত দ্বার উন্মোচন করে দিচ্ছে। তারা বিদেশিরা লোকাল বিনিয়োগকারীর সাথে সাথে যারা লোকাল বিনিয়োগকারী, সেই লোকাল বিনিয়োগকারীরা শুধু তাদের নিজস্ব কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে না, তারা চাইলে অনায়াসে শেয়ার মার্কেট ছাড়াও বাংলাদেশের বাংলাদেশের যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে পারবে। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ সে অনুমোদন লাগবে। এগুলো প্রস্তাবে আছে, যে নিউজগুলো পাচ্ছি এই দুইটা সংবাদ এগুলো বাংলাদেশে অলরেডি স্বল্প পরিসরে আছে, বৃহৎ পরিসরে আসতে যাচ্ছে। যেহেতু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর হচ্ছে না বাংলাদেশে, সেক্ষেত্রে শেয়ারের মাধ্যমে আর হলো শেয়ার ক্রয় করার মাধ্যমে, শেয়ার মানে বিদেশিদের কাছে শেয়ার বিক্রি করবে। শেয়ার মার্কেট তো আছেই, তো এর বাহিরেও ক্যাপিটাল মার্কেট ছাড়াও কোম্পানিগুলো যেন, প্রাইভেট কোম্পানিগুলো তাদের শেয়ারগুলো বিদেশিদের কাছে বিক্রি করতে পারে, বিদেশিরা ইনভেস্ট করতে পারে, সে ব্যবস্থা সরকার নিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে কি যে এই তেলের দাম বাড়ানোটা বাংলাদেশের জন্য একটা রিফর্মের অংশ। ব্যাংক রিফর্ম করতে করতে সরকার দেখা যাচ্ছে 5টা ব্যাংক এক করে ফেলছে। তো এটা তেলের দাম একটা রিফর্মেরই একটা অংশ মনে হচ্ছে। জানি না এতে আমরা সাধারণ মানুষ কি উপকৃত হব, যার পেটে ভাত নাই সে খেতে পারবে কি না, অথবা রাতারাতি কোনো পরিবর্তন আসবে কি না, এটা আমাদের বোধগম্য না। কিন্তু এই যে প্রোডাকশন ম্যাটেরিয়ালস বা প্রোডাকশনের যে উপাদানগুলো, প্রোডাকশন বা সাপ্লাই চেইনের যে ফুয়েল যেগুলো, এগুলোর দাম এইভাবে রাতারাতি বাড়াই ফেললে মানুষের যে জীবনে যে একটা নাভিশ্বাস উঠতেছে, আশা করতেছি এই ব্যাপারটাও সেন্ট্রাল অথরিটি বা বাংলাদেশের সেন্ট্রাল গভর্নমেন্ট খুব বিচক্ষণতার সাথে বিবেচনা করবেন। তো যদি দেশের মানুষের অকল্যাণ হয়, এ ধরনের কিছু তারা করবেন না এমনটাই বিশ্বাস আমাদের। তো সেই বিবেচনা করলে আমরা অত্যন্ত আনন্দিত। তেলের দাম বাড়ুক, গ্যাসের দাম বাড়ুক, কিন্তু আমাদের তো ইনকাম বাড়তেছে না বা আমাদের জীবনের মান বাড়তেছে না, হ্যাসেল কমতেছে না। আশা করতেছি যে তারা তাদের পকেট ভারী করবে সরকার, পাশাপাশি আমাদেরটাও একটু ভরবে, সে ব্যবস্থাটা করুক। এটা যদি হয় তাহলে অসুবিধা নেই, আইএমএফের রুলস ফলো করুক বা অন্যান্য ফলো করুক, এটা অসুবিধা নেই। কিন্তু দেশের সাধারণ মানুষের চিন্তাভাবনাটা একটু বিবেচনায় রাখার জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে। যাই হোক না কেন, নির্বাচনের পরে, সামনে যে নির্বাচন হতে যাচ্ছে, তারপরে দেশের ইকোনমির অবস্থা ভালো হবে সবাই বলার চেষ্টা করতেছে। এই মুহূর্তে মন্থরতা চলতেছে। আমরাও আশা করতেছি যে নির্বাচনের পরে এইসব বিদেশি ফর্মুলার চাইতে লোকাল জনবান্ধব ফর্মুলা, গরিব বান্ধব ফর্মুলার দিকে সরকার আরও বেশি ধাবিত হবে। এর প্রত্যাশাটা থাকবে আর কি সরকারের কাছে, সামনে যে সরকার আসবে তাদের কাছে।